সারা ঘর সমানে পায়চারি করছে শাফিন। একবার ঘরে যাচ্ছে আবার সিঁড়ির কাছে যাচ্ছে। কখন মা আসবে সে অনুর খবর নিতে পারবে এই আশায়। তার চিন্তার অবসান ঘটিয়ে তার মায়েল, কিন্তু তার চোখমুখ ফ্যাকাশে দেখাচ্ছে। তার বুকটা ধক করে উঠল, তাহলে কি মা অনুকে মানাতে পারেনি? না না, মা তাকে বলেছে অনুর সাথে কথা বলবে, আর মা কিছু বললে অনু তা কখনোই অমান্য করবে না সে জানে। তাই কৌতূহল ধরে রাখতে না পেরে সে জিজ্ঞেস করল, শাফিন, মা কথা হয়েছে তোমাদের কি বলেছে অনু? ও আমার কাছে ফিরবে বলেছে তাই না? আমি জানতাম ও তোমার কথা ফেলতে পারে না। ও ঠিক চলে আসবে। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ও তুমি তো আবার ওকে পছন্দ করো না। মা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। অনু অনেক ভালো মেয়ে, তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। একবার ওকে আসতে দাও, আমরা সবাই আবার একসাথে থাকব। এই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন। আমি তো সারাদিন অফিসে থাকব, ওর দেখাশোনা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অনু কবে আসবে বলেছে? আমি কালই জিনিসপত্র সব শিফট করে ফেলি, নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে। নিজের খেয়াল তো রাখেই না, কি জানি আমার বাবাটার কি খেয়াল রাখছে। আচ্ছা তাহলে আমি উঠি, মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি। রাহেলা, অনু ফিরবে না। শাফিন উঠে যাচ্ছিল, মায়ের কথা শুনে আবার তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। শাফিন, অনু ফিরবে না মানে? রাহেলা, ফিরবে না মানে ফিরবে না। ও তোর সাথে সংসার করতে ইচ্ছুক না। শাফিন, সংসার করতে ইচ্ছুক না মানে কি? ওর ইচ্ছা অনিচ্ছা কি আসে যায়, আমি সংসার করতে ইচ্ছুক। সংসার তো আর ওর একার না, আমারও। তাহলে ও একা কেন সিদ্ধান্ত নেবে? আমি ওর সাথে কথা বলবো, আমি যাচ্ছি। শাফিনের কথা শুনে শাওন বলে উঠল, শাওন, যাচ্ছি মানে কই যাচ্ছিস? আগে মায়ের পুরো কথাটা শুনে যা। কি কথা হয়েছে তাদের মধ্যে? তারপর মিসেস রাহেলা তারার অনুর কথাগুলো বিস্তারিত বলল। আর অনু যে শাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল। ঠিকই তো করেছে, ওর জায়গায় আমাদের বোন থাকলে আমি নিজেই সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখতাম, তারপরেও চরিত্রহীন পুরুষের সংসার করতে দিতাম না। আমার মতে অনু ঠিক কাজ করেছে। আর আমি জানি ও ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবে। আর মা, তুমি বা কিভাবে এসব কথা অনুকে বলতে পারলে? এতদিন তো ঠিক মেয়ে মেয়ে করেছ, এখন ছেলের অভিনয় দেখেই পর করে দিল। অনু যদি তোমার মেয়ে হতো তাহলে কি পারতে তাকে শাফিনের মতো লোকের কাছে ফেরত পাঠাতে? বা শাফিনের জায়গায় যদি অনু হতো তাহলে কি শাফিন তাকে মেনে নিত? কখনোই না। তাহলে অনু কেন মানবে মেয়ে বলে? মেয়েদের কি আত্মসম্মান নেই যে তারা এত অপমানের পরেও শাফিনের মতো মানুষের সাথে সংসার করবে? ওর বাবা মা ভালো মানুষ বলে এখন পর্যন্ত শাফিনকে কিছু করেনি, আমি হলে জ্যান্ত পুঁতে দিতাম। আর বারবার সে এত ভালোবাসা ভালোবাসা করছে, আজকে যদি ইরা তাকে মাঝরাস্তায় ফেলে না যেত তাহলে সে এতক্ষণে ইরার পেছনে ঘুরত। অনুর কথা মুখেও আনত না। এখন ইরা নেই বলে অনুকে চাই। কি বিশ্বাস আছে ওর যে অন্য ইরাকে পেয়ে আবার অনুকে ছেড়ে যাবে না? শাফিন সম্পূর্ণ নীরব হয়ে আছে, মাথা নিচু করে মা আর ভাইয়ের কথাগুলো শুনছে। ঠিকই তো বলছে তারা। খুব তো অন্যায় করছে সে অনুর সাথে। তাই বলে কি ক্ষমা হয় না? একবার কি মাফ করা যায় না? সে তো তার ভুল বুঝতে পারছে আর কষ্টও হচ্ছে। অনুকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে, দরকার হলে পায়ে ধরবে। যতক্ষণ না পর্যন্ত মাফ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ছে না সে। সে তার অনাগত বাচ্চা অনুকে নিয়ে সুখে থাকতে চায়। তারপর ভাবল আজকে আর না, এমনিতেই অনেক ধকল গেছে অনুর উপর।
তাই আর আজকে যাবে না, সে অনুর কাছে কাল যাবে। একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে। এমনিতেই ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না দিতে। দুদিন পর সকাল 4টা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা মা অনু ও সাদাত। তারা অনুকে সি অফ করতে এসেছে। অনুর মা প্রচণ্ড কান্না করছে, কান্না দেখে মনে হচ্ছে অনু সারা জীবনের জন্য চলে যাচ্ছে। অনু, হয়েছে মা, আর কত কাঁদবে, আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তুমি এমন করে কাঁদালে আমি কি যেতে পারবো? আমারও তো কষ্ট হচ্ছে, কই আমি তো কাঁদছি না, আর তাছাড়া প্রতিদিন কথা হবে তোমাদের সাথে। খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে। খুব কষ্টে নিজেকে সামলে রেখেছি। কান্না বন্ধ করো, নয়তো আমি যাচ্ছি না। অনেক কষ্টে রাবেয়ার কান্না থামে। একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে। তাছাড়া মেয়েটা একা এত দূরে পরদেশে গিয়ে কি মেয়ে ভালো থাকবে? কি খাবে না খাবে, কে যত্ন নিবে তার? এ নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। যদিও সাদাত তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো ধরনের অসুবিধা হবে না, তবুও মায়ের মন তো আরও কয়েকদিন থাকতে পারত সে, কিন্তু শাফিন ছেলেটা আবার এসে সব গণ্ডগোল করে দিল। তাই বড় কিছু হওয়ার আগেই অনুমান এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। অনেক কষ্টে সামলেছে নিজেকে, কিন্তু শাফিন বারবার এসে তাকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনেও ভুলতে পারবে না। শাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল। গতকাল ভোরের কথা। অনু মাত্র নামাজ থেকে উঠেছে, এমধ্যেই সে শুনতে পেল বাইরে থেকে কে যেন তার নাম ধরে ডাক্তার ছে। অনুর বুঝতে দেরি হল না এটা কার গলা। সে চুপচাপ বসে রইল। শাফিনের ডাক্তারগুলো সে শুনেও না শোনার ভান করে থাকল, কিন্তু তার আকুতি মিনতি ভরা কণ্ঠ শুনে আর তাকে উপেক্ষা করতে পারল না। প্রথম ভালোবাসা বলে কথা। সে বারান্দায় বেরিয়ে এলো। অনু, বলুন কি বলতে চান? কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি, আমি আপনার সংসার করছি না, আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার মুখ আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। শাফিন, অনু প্লিজ এভাবে বলো না, তুমি তো জানো কতটা অগোছালো আমি। রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না। অনু, আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও। আবার আগের মতো হয়ে যাই। অনু বারান্দায় আর শাফিন নিচে দাঁড়িয়ে কথা বলছে। তাই সুবিধার জন্য শাফিন অনুকে নিচে নামতে বলল। নিচে নেমে শাফিনের মুখোমুখি দাঁড়াল অনু। অনু, কত সহজ না মুখে বলতে সবকিছু ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাই। কিন্তু সত্যিই কি এত সহজ? আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমার অপমানের কথা আমি ভুলে যাব? আপনি আমার যোগ্যতা নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন, খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন, ইভেন আমাদের ভালোবাসা মুহূর্তটাকে আপনি স্যাটিসফ্যাকশনের নাম দিয়ে জঘন্য করেছেন। একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করেছেন। এত কিছুর পরেও মনে হয় আপনার কাছে আমি ফিরব? কয়েক বছরে এই চিনেছেন আমাকে। সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোবাসেননি। ভালোবাসাটা একতরফা শুধু আমার পক্ষ থেকে ছিল। আপনার সবগুলো প্রশ্নের জবাব নিয়ে, আমার যোগ্যতা প্রমাণ দিয়ে তবে আমি আপনার সামনে আসব, কিন্তু আপনার স্ত্রী হিসেবে না। সে তো সেদিনই মারা গেছে যেদিন তার স্বামী তাকে রেখে অন্য নারীকে নিয়ে মেতে উঠেছে। শাফিন, প্লিজ অনু, সেগুলো একটাও সত্যি কথা ছিল না, আমি মন থেকে একটা কথা বলিনি। রাগের মাথায় বলে ফেলেছি, তুমি তো জানোই রাগ উঠে আমি একটা জানোয়ার হয়ে যাই। প্লিজ অনু, অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো, আমার বাবা ডাক্তার থেকে বঞ্চিত করো না। আমি যখন জানতে পেরেছি আমার কেমন যে অনুভূতি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আমার এই অনুভূতিকে কেড়ে নিও না। আমি একজন ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই।
আমার সন্তানের সব দায়িত্ব পালন করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, কখনোই তোমার অমর্যাদা করব না। তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি। তুমি বিশ্বাস করবে নাকি না জানি না, তুমি যাওয়ার পর একটা রাত আমি ঘুমাতে পারিনি। তোমাকে আমি ভালোবাসি অনু। কোনো উত্তেজিত হয়ে উঠল। অনু, আপনার এই ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন? এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন? আপনার ভালোবাসা কই ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন? ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না কই? আমি তো পারিনি এত কিছুর পরেও আপনার ক্ষতি করতে, কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই না। আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারিনি, এখন তো আরও পারবো না। প্র্যাকটিস নেই তো অনেক দিনের, তাই আমাকে নিয়ে লাভ হবে না। তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরমেন্স ভালো হবে না। তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিশ মডেলের মতো দেখতে হবে, আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে, বসে বসে আপনার অন্য ধ্বংস করবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে এমন মেয়েকে বিয়ে করা উচিত। যাকে দেখে আপনার ফ্রেন্ডরা প্রশংসায় পঞ্চমুখ করবে, আর আমি থাকলে তো আপনি বারবার তাদের কাছ থেকে অপমানিত হবেন, বিব্রত হবেন। এবার শাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে কি বোঝাতে চাচ্ছে বারবার, আর অনু কি করছে? এর মধ্যেই হঠাৎ আগমন হয় সাদাতের। সাদাত, অনু তুই এত সকালে বাইরে, তাও আবার এই লোকটার সাথে? আর তোর সাহস কিভাবে হলো আবার অনুর সাথে কথা বলতে? তোকে না আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে আর অনুর আশেপাশে না ঘেঁষতে? শাফিনের কলার ধরে। এবার শাফিন আর নিজের রাগকে ধরে রাখতে পারল না, তাই সে সাদাতের নাক বরাবর ঘুষি দিল। সাদাতও কম না। দুজনের মধ্যে মারামারি লেগে গেল। অনু তাদের থামাতে চেষ্টা করছে। শেষে না পেরে সে শাফিনের গালে চড় মারল। এই রাগটাই শাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো, আর অনুর চড় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। শাফিন, ও তাহলে এই ব্যাপার, এজন্যই তুমি আমার কাছে যেতে চাচ্ছ না? নতুন নাগর জুটিয়েছ? এসব তো আমার আগেই বোঝা উচিত ছিল। এই সত্যি কথা বলতো, বাচ্চাটা কি আমার নাকি তোমার সাদাত ভাইয়ের? না মানে তুমি তো তাই প্রায় মায়ের নাম করে এখানে আসো, তখন হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না। আর এসব কুকীর্তি কারে? প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিচ্ছ। আর এরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার আমি সব ঘটনা বুঝতে পারছি। কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে? কথাটা শুনে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে। আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্রই ইচ্ছেমতো শাফিনকে পিটিয়ে পুলিশ খবর দিল। আগে থেকেই তার নামে জিডি থাকার কারণে সহজ হল। কারণ সাদাত জানত শাফিন এত সহজে হাল ছাড়ার পাত্র নয়, সে আবার আসবে। আর অনু বাড়ির ভিতরে ঢুকে পড়ল। অনু সারাদিনে আর একটা কথাও বলেনি। সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে একদম নির্বাক। শুধু একটা কথাই বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই, পারলে আজকেই। তারপর থেকেই সাদাত টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগল। যেহেতু ভিসা আছে যে কোনো সময় যেতে পারবে, কিন্তু টিকিট 2 দিন পরের পাওয়া গেল। আর তাই আজ তারা দেশ ছাড়ছে নির্ধারিত সময়ের 3 দিন আগে। এ 2 দিন শাফিন জেলে ছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারিনি। স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল্ট বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকে কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল্ট বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন, সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি, সে দাদা দাদির কাছে থাকবে।
বাবার বকুনির শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে, আর কি চাই তার। অনুর খুব ক্লান্ত লাগছে, রাত দুরাত ঘুমাতে পারিনি সে। সাদাত ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল। এখনো ভোর, কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে। অনু তার মাতৃভূমিকে পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে ছিল চিরদিনের জন্য। চোখ বন্ধ করে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল অনু। মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু সাড়া দেয়নি। খুব গভীর ঘুম পেয়েছে তার, ঘুমানোর প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে। তাই আবারও চেষ্টা করল ঘুমানোর জন্য, কিন্তু পারল না। সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে। সকালে শুধু এক গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে এসেছে। স্পিকারে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে এলো, তারা দুবাই পৌঁছে গেছে। এরপর এখান থেকে সোজা কানাডা, তার আরও বেশ কিছু সময়ে। অনু পাশের সিটে তাকিয়ে দেখল সাদাত ভাই ঘুমাচ্ছে, মুখ হা করে। এটা তার অভ্যাস। অনুর খুব হাসি পেল। সাদাত ভাই সজাগ থাকলে গল্প করত, কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না। হঠাৎ তার মনে পড়ল আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে। তারপর এক এয়ার হোস্টেসের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল। তারপর বই পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পরে সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে নাস্তা করে, অনুর সাথে টুকটাক কথা বলে। তারপর অনু আবারও বইয়ের দিকে মনোযোগ। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করল। লম্বা একটা জার্নি ছিল। সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তাই সাদাত ভাই আর্মোর ভেঙে আমার ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এল। বিমান থেকে পাটা কানাডা তার মাটিতে রাখতেই শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। হালকা বিশুদ্ধ বাতাসে অনুর ভিতরটাকে ছেদ করে ছুঁয়ে গেল। অনু বুক ভরে একটা নিঃশ্বাস নিল, আর মনে মনে বলল, আমি এসে গেছি আমার যোগ্যতা অর্জন করতে, নতুন করে নিজেকে গড়ে তুলতে, শাফিনকে তার অপমানের জবাব দিতে। তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে, যেন উজ্জ্বল কোনো সোনালি আভা ছড়াচ্ছে। নাম উইনিপেগ জেমস আর্মস্ট্রং রিচার্ডসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সাদাতের কথা মতো তার চাচা চাচি সত্যিই খুব অমায়িক, খুব ভালোভাবে সমাদর করল তাদের। আর সাদাতের কাজিন নেহা প্রায় অনুর সাথে লেগেই থাকল। মেয়েটা প্রচুর চঞ্চল, তা তার কথাতেই বোঝা যাচ্ছে। নেহা অনুর থেকে 5 থেকে 6 বছরের ছোট হবে। আসতে না আসতেই অনুকে সবাই আপন হয়ে নিল। তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল। এমনিতেই অনেক জার্নি করে এসেছে, তারা বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। রাতে অনু আর ডিনার করল না, প্রচণ্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বের হল না। আর সাদাত তার চাচা চাচিকে সবকিছু খুলে বলল। তারা অনুর সাথে ঘটে যাওয়া সবকিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ করল। পরের দিন সাদাত ইউনিভার্সিটি গিয়ে অনুর অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল, লাইব্রেরি দেখিয়ে দিল, তারপর বাড়িতে চলে এল। ঘোরাঘুরি আর আড্ডার মাধ্যমেই দিন চলে গেল। সাদাত যাওয়ার সময় অভ্যাসবশত একগাদা উপদেশ দিয়ে গেল আর অনুকে তা চাচা চাচির কাছে রেখে এলো। প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু, কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। সে দুজন বাঙালি ফ্রেন্ড পেল ও একজন ইন্ডিয়ান। এছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকাল ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারা সারাদিন গল্প আড্ডার মেতে থাকত। অনু আস্তে আস্তে তাদের সাথে ফ্রি হয়ে গেল। তাছাড়া বাড়তি কোনো সমস্যাই ছিল না, কোনোরকম প্রয়োজন হলে তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করত।
অনুর চঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকেই অনুকে প্রপোজ করে, কিন্তু অনু এসব বিষয় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। সে সম্পর্কে ভয় পায় আর কারো সাথে জড়াতে চায় না সে। দিন এভাবে যেতে লাগলো। ভার্সিটি ফ্রেন্ড নেহার সাথে আড্ডা, পড়ালেখা, মা বাবার সাথে কথা বলা আর সাদাত ভাইয়ের উপদেশ সবকিছু মিলেই অনুর দিন বেশ ভালোই কাটতে লাগলো। শুধু মাঝে মাঝে শাফিনের কথা মনে পড়লেই বুকে চিনচিন ব্যথা হতো। দেখতে দেখতে অনুর ডেলিভারি টাইম হয়ে গেল। অনুর মা অনু ডেলিভারি 1 মাস আগে কানাডাক্তার আসলো। সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলেও সাদাতের চাচি দিল না অনুকে, তারা নিজের মেয়ের মতোই ভাবে। অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো। অপারেশন রুমে যাওয়ার আগে একবার হলেও শাহিনের মুখ দেখতে খুব ইচ্ছা করেছিল, যদি আর দেখা না হয় আর বেঁচে না ফিরে। অনুর একটা ফুটফুটে মেয়ে হল। এই সময় শাফিন থাকলে হয়তো খুব খুশি হতো। সে সব সময় একটা মেয়ে চাইত। তারপরে সেদিনের কথাই ভেবে অনুর চোখমুখ শক্ত হয়ে গেল, কারণ শাফিন নিজেই তার সন্তানকে অস্বীকার করেছে। অনু তার মেয়ের নাম রাখল অনন্য। অনন্য অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে, তাই এই নাম রাখা। কয়েক মাস পরেই তার পরীক্ষা, তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার দিন কাটছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করল এবং সেখানে একটা ভালো চাকরির অফার পেল এবং তার বাবাকেও একবারের জন্য এখানে নিয়ে আসলো। তারা আলাদা বাসায় উঠল। অনুর ছোট সংসার গড়ে উঠল। বাবা মা আর মেয়েই তার দুনিয়া, যেখানে শাফিনের কোনো অস্তিত্বই নেই। সবারই অতীত থাকে, সেই অতীতে হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তীব্র যন্ত্রণা থাকে। কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায়, সেই শোক শক্তিতে পরিণত হয়, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ এভাবেই মানুষকে তৈরি করেছেন। তা না হলে কষ্টে মানুষের জীবন থেমে যেত, পৃথিবী তার নিজস্ব গতি হারাত। 4 বছর পর অনু তার জীবনে এগিয়ে গেলেও শাফিন এগোতে পারেনি। সময় বহমান, তার সাথে মানুষের জীবনও। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবার অনুর কাছে গিয়েছিল তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তাকে বাড়ির সামনে থেকে তাকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা। অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত, কিন্তু অনুর দেখা মিলত না। সে চাকরি ছেড়ে দেয়, দিনরাত ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। অনুর বাবা মায়ের কাছে অনুর কথা জানতে চায়, কিন্তু তারা বলতে নারাজ। তারপর তার মায়ের কাছ থেকে জানতে পারল অনু লেখাপড়ার জন্য অনু বিদেশ গিয়েছে। তারপর থেকেই সে কয়েক মাস নিজেকে গৃহবন্দী করে ফেলল। দিনরাত অনুর কাপড় চোপড় আর ছবি নিয়ে পড়ে থাকত, ঠিকমতো খাওয়া দাওয়া করত না। কিন্তু আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল, আবার অফিস জয়েন করল, কিন্তু রাত হলেই অনুর স্মৃতি নিয়ে নির্ঘুম রাত কাটাত। সেই দিনরাত অনু কথা ভাবে, তার বাচ্চার কথা ভাবে। নিশ্চয়ই তার সন্তান পৃথিবীতে এসেছে, সে কি ছেলে নাকি মেয়ে, সে কি আর অনুকে আর তার সন্তানকে চোখে দেখতে পারবে না? ছেলের বিষণ্ণতা ও মন খারাপ দেখে শাফিনের মা প্রায়ই তাকে বিয়ের কথা বলে মেয়েদের ছবি দেখায়, কিন্তু সে বিয়ে করতে নারাজ। সে অনুকে ভালোবাসে। অনু ছাড়া তার মনে অন্য কারো জায়গা হবে না। অন্য কাউকে বিয়ে করলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, নয়তো তাকে ঠকানো হবে, কিন্তু শাফিন আর কাউকে ঠকাতে চায় না। একবার ঠকানোর ফল সে হারে হারে পাচ্ছে। নিজের সন্তান থাকতেও আজ 4 বছরে সে তার মুখ দেখতে পারেনি, বাবা ডাক্তার শুনতে পারেনি। তার থেকে বড় হতভাগা আর কে আছে? আর সবই তার কর্মের ফল। সে নিজে এসবের জন্য দায়ী। হয়তো অনু ঠিকই করেছে, সে অনুকে ডিজার্ভ করে না। অনু যে কতটা পবিত্র তা শাফিনের থেকে ভালো হয়তো কেউই জানে না। তারপরেও সে সেদিন অনুর চরিত্র নিয়ে কথা বলেছেন। তার কোনো অধিকারই নেই অনুর সাথে থাকার। সেদিন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল।
মাথা ঠান্ডাক্তার হওয়ার পর সে বুঝতে পারে সে অনুকে কি বলে ফেলেছে, অনুর চরিত্রে দাগ দিয়েছে। তারপর সে পুলিশকে অনেকবার ছাড়ার জন্য অনুরোধ করেছে, তার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল, তারাও চেষ্টা করেছে শাফিনকে ছাড়ানোর, শেষ পর্যন্ত না উপায় না পেয়ে টাকা অফার করেছে, কিন্তু 2 দিনের আগে পুলিশ তাকে ছাড়েনি। আর যখন ছাড়া পেল তখন অনেক দেরি হয়ে গেছে, অনু তার থেকে দূরে চলে গেছে। অনু যাওয়ার 1 বছর পর শাফিন তখন স্বাভাবিক ছিল। হঠাৎই অফিসে যাওয়ার সময় ইরার সাথে দেখা হয়ে গিয়েছিল। মেয়েটা আর আগের মতো নেই, অত মেকআপ নেই, মুখে সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে, চোখের নিচে কালো চেহারা, আর আগের মতো লাবণ্য নেই, কেমন যেন মিলিয়ে গেছে। ইরাকে দেখে শাফিন সৌজন্যতার খাতিরে ডাক্তার দিল। প্রথমে ইরা তাকে দেখে না দেখার ভান করল, কিন্তু শাফিন সামনে যাওয়ার পর তাকে উপেক্ষা করতে না পেরে সৌজন্যতার খাতিরে মুচকি হাসি দিল। শাফিনই প্রথমে জিজ্ঞেস করল, শাফিন, কেমন আছো? ইরা, দেখতেই তো পাচ্ছ কেমন আছি। পাপের ফল ভোগ করছি। পারলে আমাকে মাফ করে দিও, তোমাকে ঠকানোর জন্য আমি চাইনি তোমাকে ঠকাতে, কিন্তু কিভাবে জানো সবকিছু চেঞ্জ হয়ে গেল। শাফিন, সে কবেই তোমাকে মাফ করে দিয়েছি, তুমি ধোঁকা না দিল তো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করেছি। ছাড়ো এসব কথা, এখানে কেন আর এই অবস্থায়? ইরা, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি আয়াজকে বিয়ে করি, সবকিছু ভালোই চলছিল। কয়েক মাস পর তাদের বাবা মা নাতি নাতনির মুখ দেখতে চাইছিল, আমরাও কোনো সমস্যা ছিল না। তাছাড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম, সংসারের সব কাজ আমাকে করতে হতো, কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরেও যখন বাচ্চা হলো না, তখন ডাক্তার তার দেখালাম, সেখান থেকে জানতে পারলাম আমি কোনোদিন মা হতে পারবো না, কারণ এর আগে আমি 2 বার এবর্ষণ করিয়েছি, ভুল অপারেশনের কারণে 2য় বার আমার জরায়ু কেটে ফেলা হয়েছে। এরপর থেকেই সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আয়াজ আমার সাথে খারাপ ব্যবহার করত, গায়ে হাত তুলতে আমাকে সহ্য করতে পারত না, এমনকি তার বাবা মাও না। তারপর একদিন আমাকে ডিভোর্স লেটার দেয়, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি তাই ডিভোর্স দিতে অস্বীকার করি। সেদিন আমাকে প্রচুর মারে, তারপরেও কিছু বলিনি। তারপরের দিনই আয়াজ একটা মেয়েকে বিয়ে করে আনে, এখন সতীনের সংসার করি। একবার মা বাবার কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে তাদের কাছে রাখেনি, তাই আবার চলে এসেছি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখাটাই কম কি? থাক না, সে অন্য কাউকে নিয়ে ভালো। আসি, ভালো থেকো, পারলে মাফ করে দিও, আর অনুকেও বলো মাফ করে দিতে। সেদিন শাফিন শুধু দাঁড়িয়ে ইরার কথাগুলো শুনছিল, আর শেষ কথাটা তার মাথায় বারবার আসছিল, ইরা তো তবুও তার ভালোবাসাকে চোখের সামনে দেখতে পায়, আর শাফিন তো তাও পারে না। কিন্তু সেই অপেক্ষায় আছে, অনুর অপেক্ষায় ফিরে না আসুক, অন্তত মাফ করবেন, সে যে অন্যায় করেছে তার মাফ হয় না। অনুকে হারিয়ে খুঁজছে শাফিন, খুব করে দেখতে চাচ্ছে তাকে। অনু একটা এনজিওতে কাজ করছে প্রায় 3 বছর যাবৎ। সেখানেই তার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়ে আসল। ভিনদেশে আর থাকতে চায় না সে। আর তাছাড়া দিন শেষে পাখি যেমন নিরে ফিরে, তেমনি একটা সময় পর সবারই যার যার মাতৃভূমিতে ফিরতে হয়। তার এনজিওর বাংলাদেশ একটি শাখা রয়েছে, সেখানেই তার ট্রান্সফারের আবেদন করেছে, এবং কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করে নেয়। 15 দিন পর জয়েনিং, আর 7 দিন পর এই দেশে ফিরবে। তাই তার কলিগরা তার জন্য ফেয়ারওয়েল পার্টি রাখল, এবং অনু সেখানে সাখাওয়াত চাচা, মনি মা, সাদাতের চাচা চাচি ও নেহাকেও ইনভাইট করল। সাদাতের চাচি মালিহা অনুকে নিজের মেয়ের মতো স্নেহ করেছে, একজন মায়ের মতো ভালোবেসেছে, প্রেগন্যান্সির সময় খেয়াল রেখেছে, শাসন করেছে, আর অনুও তাকে মায়ের মতো দেখে, আর তাকে মনি মা বলে ডাক্তার। ফেয়ারওয়েল পার্টি অনুর বাড়ির গার্ডেনে করা হচ্ছে। সে একটা মিষ্টি কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কপালে ছোট্ট টিপ আর হালকা রঙের একটি লিপস্টিক ও হাতে কাচের চুড়ি।
আর অনন্য পরেছে বেবি পিঙ্ক কালারের একটি ফ্রক। তাকে একদম রাজকন্যার মতো লাগছে। টুকটুক করে মায়ের সাথে হেঁটে আসছে সে। অনন্য দেখতে একদম মায়ের মতোই হয়েছে, কিন্তু গায়ের রংটা পেয়েছে সাফিনের ধবধবে সাদা আর চেহারায় প্রচণ্ড মায়া। আর সাথে দুষ্টু অনেক। সারা ঘর মাতিয়ে রাখে তার দুষ্টুমি আর পাকা পাকা কথায় মায়ের খুব ভক্ত সে। সন্ধ্যায় মা বাসায় ফিরলেই তাকে ঝাপটে ধরবে, এটা ওটা জিজ্ঞেস করবে আর মায়ের আঁচল ধরে ঘুরবে। বাইরের আবহাওয়া থাকার কারণে অনন্যকে একদম ফরেনার মনে হয়। সে কিছুটা ইংলিশও বলতে পারে, ফ্রেন্ডেদের সাথে ইংলিশে কথা বলে সে। এখনও অনন্য তার মায়ের পিছু পিছু ঘুরছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় আর সে তার দিকে দৌড় দেয়। অনু, অনাস্তে দৌড়াও, বাবা পড়ে যাবে তো। কে শোনে কার কথা, সে দৌড়ে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। অনু তার মেয়েকে সংক্ষেপে অন বলে ডাক্তার। আনো, হ্যালো রেইন, হাউ আর ইউ? রেইন, আম ফাইন, বাট আই উইল মিস ইউ আফটার ইউর লিভ। বাই দ্য ওয়ে, ইউ লুকিং সো প্রেটি। অন, থ্যাংক ইউ। আই উইল মিস ইউ টু রেইন। মন খারাপ করে। এর মধ্যে হঠাৎই রেইনের বাবা তাকে ডাক্তার দিল। সে দৌড়ে তার বাবার কোলে উঠে গেল। তার বাবা হাসিমুখে তাকে কোলে নিল, আদর করতে থাকল। এইসবের দিকে একভাবে তাকিয়ে থাকল অনন্য। বিষয়টা লক্ষ্য করল অনু। সে মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল আর অনন্য অনুকে জড়িয়ে ধরল। অনন্যার বয়স ৩.৫ বছর। বেশ কিছু না বুঝলেও বাবা কি তা বোঝে। মাঝে মাঝেই বাবার কথা বলে জিজ্ঞেস করে, কিন্তু অনু কিছু বলতে পারে না। রাতে সবাই খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ আড্ডা দেয়, তারপর যাওয়ার সময় এক একজনকে এক একটা গিফট দিয়ে যায় অনুকে। অনন্যর ফ্রেন্ডরাও তাকে বিভিন্ন গিফট দেয়। তারপর সবাই বিদায় নিয়ে চলে যায়। সবকিছু গোছগাছ করতেই এক সপ্তাহ চলে যায়। তারপর তারা সাফিনের চাচা চাচি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাদাত আর সদ এয়ারপোর্ট এসেছে অনুদের রিসিভ করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অনু সাদাতকে দেখতে পায়। তাকে ডাক্তার দেওয়ার আগেই অনন্য কোল থেকে নেমে দৌড়ে যায় সাদাতের কাছে। সে তার সাদাত মামাইকে ভালো করে চেনে। সাদাত মামাই তার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন কথা হয় তার সাথে। অনন্যকে অনু বকে দিল, সাদাত অনুকে বকে দেয়। তাই তো সে সবচেয়ে বেশি প্রিয়। এয়ারপোর্টে অপেক্ষা করছে সিদাত। কোত্থেকে যেন একজোড়া ছোট ছোট হাত তার পা ঝাপটে ধরে। পেছনে ফিরে দেখে তার ছোট্ট পরী। সাদাত, কেমন আছে আমার লিটল প্রিন্সেসটা? তুমি তো অনেক বড় হয়ে গেছ। অনন্য, খুব ভালো। তুমি কেমন আছো মামাই? সাদাত, আমি তো বিন্দাস আছি। তো বলতো আসার সময় মা তোমাকে বিরক্ত করেনি তো? অনন্য, একদম না, শুধু একবার বকুনি দিয়েছিল। মুখ গোমরা করে। সাদাত, কি এত বড় সাহস আমার প্রিন্সেসকে বকুনি দেয়? আজ ওর একদিন কি আমার একদিন? বলেই সে মুচকি হেসে অনন্যকে কোলে তুলে সামনে তাকায়। অনু এবং বাকি সবাইকে আসতে দেখে সেদিকে আগায়। আগের থেকে কিছুটা মোটা ও সুন্দর হয়ে গেছে অনু। চেহারায় আগের মতো আর দুষ্টুমি ছাপ নেই, আছে গম্ভীরতা। এই কয়েক বছরে যেন বড় হয়ে গেছে মেয়েটা। সে অনন্যকে অনুর কোলে দিয়ে মামাকে জড়িয়ে ধরে। সাদাত, আসার সময় কোনো সমস্যা হয়নি তো? অনুর বাবা, না বাবা, কোনো সমস্যাই হয়নি। সাদাত, আপনার হয়তো বেশ ক্লান্ত, চলুন যাওয়া যাক, এখান থেকে লাভ নেই। কিরে অনু, তুই এত মোটা আর বিচ্ছিরি দেখতে হয়েছিস কেন? খাবার মজা পেয়ে কি সারাদিন খেতি নাকি কাজকর্ম কিছু করতি? কি হাল করেছিস নিজের, দেখলে মোটা মানুষও লজ্জা পাবে।
এবার অনুর রাগ উঠে গেল। কি সমস্যা লোকটার সবসময় খোঁচা দিয়ে কথা বলতে হবে? কি মোটা হয়েছে সে? মাত্র 60 কেজি, তার ওজন বয়সের তুলনায় ঠিকই আছে। লোকটার কোনোদিন ভালো হলো না, তাই সে আর কথা না বলে মুচকি হাসল। হঠাৎ তার পেছনে থেকে একটা 78 বছরের ছেলে বেরিয়ে এলো। অনুর তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না, এত স্বাদ সে তাকে হাতের ইশারা করল সামনে আসার জন্য। সাদ তার পিমনির ইশারা পেয়ে দৌড়ে তার সামনে গেল। অনু তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার বাবাটা? সাদ, খুব ভালো। তুমি কেমন আছো পিমনি? আমি তোমাকে খুব মিস করতাম। অনু, আমিও তোমাকে খুব মিস করছি সোনা। এতক্ষণ সবকিছু দেখছিল অনন্য। তার মাকে অন্য কেউ জড়িয়ে ধরতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে সাদকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিল। অনন্য, কে তুমি? আমার মাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি জানো না আমার মা শুধু আমাকে ভালোবাসে? সাদ, আমি তোমার পিমনিকে চুপ জড়িয়ে ধরেছি। তুমি কে ছোট পিচ্চি? অনন্য, আমি পিচ্চি নই, ওকে আমি মামাস বিগ গার্ল। হুহ। সাদ, পিমনি এই মেয়েটাকে, সে কখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। এতক্ষণ সবাই তাদের ঝগড়ার শুনে মিটমিট হাসছিল। তারপর অনু বলল, অনু, সাদ বাবা, ও হচ্ছে তোমার বোন অনন্য। আর অনন্য সাদ তোমার বড় ভাই হয়। তার সাথে ভালোভাবে কথা বল। ভাইয়াকে হাই বল। অনন্য, আমার এমন পচা ভাইয়া লাগবে না। আমার মাকে নিয়ে যায়। সাদ, আমারও তোমার মতো পচা বোন লাগবে না। তারপর বহু কষ্টে তাদের দুজনের ঝগড়া থামিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা নিজ বাসায় উঠল। আগে থেকেই সাদাত লোক দিয়ে ঘর পরিষ্কার করে রেখেছে। তারপর তারা কোনোরকম ফ্রেশ হয়ে যার যার রুমে বিশ্রামের জন্য চলে গেল। আর সাদাত ডিনারের ব্যবস্থা করতে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। খুব লম্বা জার্নি পর ক্লান্তি আসাটাই স্বাভাবিক। শাফিন এই কয়েক বছরে অভ্যাসবশত প্রায়ই রাতে অনুদের বাড়ির সামনে যায়। যদি অনুর সাথে একবার দেখা হয় সেই আশায়। আজ কেন জানি শাফিনের মন বাড়িতে টানছে। বারবার মনে হচ্ছে আজ অনুর দেখা মিলবে। তাই আর দেরি না করে অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর শাফিনের খুশির সীমা রইল না। অনুদের বাড়ি আলো জ্বলছে, অনুর ঘরের বারান্দায় আলো জ্বলছে। তাহলে কি অনু ফিরে এসেছে? সারারাত সে আর দুচোখের পাতা এক করল না, এক ধ্যানে তাকিয়ে রইল অনুর বারান্দার দিকে, যদি একবার দেখা হয় সেই আশায়। কিন্তু সকাল 9টা পার হওয়ার পরেও অনুর দেখা মিলল না। হঠাৎই কোত্থেকে একটা বল এসে শাফিনের পায়ের কাছে থাকল। সে বলটা হাতে তুলতেই একটা 3 থেকে 3.5 বছরের বাচ্চা মেয়ে দৌড়ে সামনে এসে দাঁড়াল। মেয়ে, তুমি আমার বলটাকে হাতে কেন নিয়েছ? ডোন্ট ইউ নো দ্যাট অন্যের জিনিস না বলে নেওয়া ব্যাড ম্যানার? কোমরে হাত দিয়ে শাফিন নিচু হয়ে বাচ্চাটি গাল টেনে দিল। মেয়ে, ওফো, ডোন্ট টাচ মাই চিক, আই ডোন্ট লাইক ইট। শাফিন, ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সরি, আর হবে না। তা কি নাম তোমার? মেয়ে, আমি তোমাকে আমার নাম কেন বলবো? মা বলেছেন ডোন্ট টক উইথ স্ট্রেঞ্জার্স। কেন যেন শাফিনের বাচ্চা মেয়েটিকে খুব আপন লাগছে। তার যদি একটা মেয়ে হতো তাহলে নিশ্চয়ই ওর সমান বড় হতো। হঠাৎই কেউ একজন বাচ্চাটিকে ডাক্তার দিল। বাচ্চাটি স্বপ্নের হাত থেকে বল নিয়ে তাকে বাই বাই দিয়ে চলে গেল। আর শাফিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ বাচ্চা মেয়েকে অনুর বাবা নানু ভাই বলে ডাক্তার দিয়েছে। শাফিনের যা বোঝার তা বুঝে গেছে। এতক্ষণ সাথে কথা বলছিল অথচ তাকে চিনতে পারল না। শাফিন ভাবল আপাতত তার বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে।
বাড়ি গিয়ে তার খুশির সীমা রইল না, সে তার মাকে জড়িয়ে ধরে বারবার বলছে, সাফিন, মা, অনুরা ফিরে এসেছে, যেন আমার একটা মেয়েও আছে, একদম বাচ্চা পুতুল, কি সুন্দর করে কথা বলে। আমাকে বলে কি জানো মা, নিষেধ করেছেন স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে। চেহারা একেবারে অনুমত, টুকটুক করে হাঁটে, কথা বলে। মা, ও আমার মেয়ে, আমার আর অনুর মেয়ে। বলতে বলতেই স্বপ্ন চোখে খুশিতে পানি এসে পড়ল। আর তার মা প্রত্যুত্তরে কিছু বলল না। বাড়ি এসে প্রথমেই সে অফিস থেকে ছুটি নিয়ে নিল। অনুর সাথে কথা বলতে হবে তার, একবার হলেও মাফ চাইতে হবে। তার জন্য সুযোগ আর সময় দুটোই প্রয়োজন। বিকেলে অনন্যর বায়নায় অনু তাকে সামনের পার্কে নিয়ে গেল, সাথে স্বাদও আছে। সকাল থেকেই পিমনির পিছনে পড়ে আছে সে, আর তাকে দেখে অনন্য রেগে আগুন। এই ছেলে কেন তার মায়ের সাথে থাকবে? এই নিয়ে কয়েক দফা ঝগড়া হলো তাদের দুজনের মধ্যে, কিন্তু এক পর্যায়ে বিষয়টি খারাপের দিকে যায়। অনন্য, তুমি সব সময় আমার মায়ের কাছে থাক কেন? তোমার কি মানেই? গো টু ইউর মাদার। হোয়াই আর ইউ টেকিং মাই মাদার ফ্রম মি? মায়ের কথা শুনে সাদ চুপ হয়ে গেল, তারপর দৌড়ে অন্যদিকে চলে গেল। অনু তাকে থামাতে পারল না। অনু সাদের মন খারাপের কারণ বুঝতে পারল। জন্মের পর থেকে ছেলেটা মাকে কাছে পায়নি, মায়ের আদর পায়নি, তাই তো একটু মমতার জন্য পিমনির কাছে আসা। সারাদিন তার পিছনে পিছনে ঘোরা অনু বেশ বুঝতে পারে। তাই ভাবে আগে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করাতে হবে। তাই আগে সে অন্যের কাছে গেল। অনু, অনন্য, এগুলো কেমন ধরনের ব্যবহার? সাদ তোমার বড় ভাই হয়, আর আমি সাদের পিমনি হই। তোমার যেমন বাবাই নেই, তাদেরও তেমন মা নেই, তুমিও তো তোমার মামাইয়ের সাথে থাকো, তখন কি সাদ তোমাকে কিছু বলে? অনন্য মন খারাপ করে অপরাধীর মতো মাথা নাড়ল। তারপরে বলল, অনন্য, সাদ ভাইয়ার মা কোথায় গেছে? মা? অনু, উনি তো আকাশের তারা হয়ে গেছে। অনন্য, তাহলে তাকে সেখান থেকে আসতে বল, তাহলেই তো আর তোমার কাছে বারবার আসবে না। অনু, সেখান থেকে তো কেউ ফিরে আসতে পারে না বাবা, যে একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। অনন্য, তাহলে কি আমার বাবা আকাশের তারা হয়ে গেছে? মা, হি ডোন্ট ইভেন কাম টু আসো। অনন্যর বাবার কথা শুনে অনু আর কিছু বলতে পারল না, কথা ঘুরানোর জন্য বলল, অনু, যাও, সাদ ভাইয়া মন খারাপ করেছে, তাকে গিয়ে সরি বলে আসো। তুমি কি চাও তোমার জন্য কেউ মন খারাপ করুক? তারপরে অনন্য সাদকে সরি বলে আর সেও সরি মেনে নিয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছে। সাদ এখন অনন্যকে পরি বলে ডাক্তার। দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে। দুজনেই সারাদিন খেলা করে, এখন বায়না ধরেছে তাদের নিয়ে ঘুরতে যেতে, তাই বাধ্য হয়েই বাইরে আসা। অনু বাচ্চা দুটোকে নিয়ে বাড়ির সামনে পার্কে গিয়ে বসল। তারা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা শুরু করল, কিন্তু সাদ তার পরীকে কারো সাথে খেলতে দিচ্ছে না। সে শুধু তার সাথে খেলবে বলে এক প্রকার জোর করেই তার সাথে খেলতে লাগল। আর এসব দেখে অনু একা একাই জোরে হাসতে লাগল। আজ 4 বছর পর তোমার মুখের হাসিটা দেখতে পেলাম, খুব মিস করতাম তোমার হাসি হাসি মুখ। এই হাসিটা দেখার অপেক্ষায় তো ছিলাম আজ সারাদিন 4টা বছর। আমার অপেক্ষাটা তাহলে সার্থক হল। সকালে সাফিন ছুটির জন্য ইমেইল দিয়ে তারপর কোনো রকম হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়ল অনুদের বাসার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আর করল না। তারপর সেই সকাল থেকে অপেক্ষা করতে লাগল অনুর বাইরে আসার জন্য, কিন্তু সে বের হয় না। দুপুরের একবার বারান্দায় এসেছিল গোসল করে কাপড় শুকাতে। সাফিন তখন আড়ালে চলে গিয়েছিল, নয়তো অনু আর ঘর থেকে বের হবে না, সিনক্রেট করবে।
আগে থেকে যথেষ্ট সুন্দরী হয়ে গেছে অনু। স্বাস্থ্য কিছুটা বেড়েছে। আর গোসল করে আসার কারণে মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। আজ কতদিন পর সে অনুকে দেখল। আড়ালে দাঁড়িয়ে তার চোখের তৃষ্ণা মিটাচ্ছে সাফিন। কিন্তু অনু বেশিক্ষণ থাকল না। তারপর একেবারে বিকেলে বেরিয়েছে সে বাচ্চাদের নিয়ে। তখন সে তাদের পেছনে যায় কথা বলতে, কিন্তু পরবর্তীতে ভাবে রাস্তায় কথা বলাটা ঠিক হবে না, তাই তাদের পিছু নেয়। তাদের একটা পার্কে ঢুকতে দেখে সে অনুর পেছনে পেছনে যায়। আগে দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে সে অনুকে হাসতে দেখে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সামনে চলে আসল আর কথাটা বলে ফেলল। আচমকা কারো কণ্ঠ শুনে অনুর মুখের হাসি মিলিয়ে গেল। পেছনে ফিরে দেখল সাফিন দাঁড়িয়ে আছে। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চুলগুলো অগোছালো, চোখগুলো লাল হয়ে আছে, যেন কত রাত ধরে ঘুমায়নি। মুখটা শুকিয়ে আছে, কিন্তু চোখের গভীরতা সে আগের মতোই, মনে চায় বারবার ডুব দিতে। এ ছলনাময়ী চোখের কারণেই সে বারবার ধোঁকা খেয়েছে। আর না, হঠাৎ সাফিনকে চোখের সামনে দেখে কেমন যেন শুরু হলো মনের মধ্যে, কিন্তু বাইরে নিজেকে শক্ত রেখে মুখে মুচকি হাসি বজায় রেখে সাফিনকে বলল, অনু, হাসিটা সরে যাবার কারণটাও তো আপনি ছিলেন, তা নয় কি? কথাটা শুনে সাফিন চোখ নামিয়ে নিল। তারপর অনু বলল, ওইসব কথা বাদ দিন, অতীতকে টেনে হিচড়ে সামনে আনে মুড খারাপ করার কোনো মানেই হয় না। তা কেমন আছেন? আর আপনার স্ত্রী বাচ্চারা কেমন আছে? স্ত্রী আর বাচ্চার কথা শুনে সাফিন মুচকি হেসে বলল, সাফিন, আমি কেমন আছি তা তো আমার চেহারা দেখে তুমি ভালো বলতে পারবে, কারণ আমাকে তো আমার চেয়ে বেশি তুমি চেনো। আর স্ত্রী আর বাচ্চার কথা বলছো তো সেটাও তুমি ভালো জানো। তুমি কেমন আছো? আমাদের মেয়ে কেমন আছে? সাফিনের কথার মানে অনু বুঝল না, তাই সে আবার জিজ্ঞেস করল, অনু, আপনি কেমন আছেন তা আপনি ভালো বলতে পারবেন, আমি না? কারণ মানুষ ভালোবাসার মানুষের চেহারা দেখেই বলতে পারে সে কেমন আছে, তার মনে কি চলছে। আর আপনি আমার ভালোবাসার মানুষ নন। আপনার জন্য আমার মনে কোনো ধরনের অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই। আপনাকে তো আমি চিনি না। আর আপনার স্ত্রী কেমন আছে, আপনার মেয়ে কেমন আছে তা আমি কিভাবে বলবো? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই না। কথাটা শুনে সাফিনের বুকটা মোচড় দিয়ে উঠল, তারপরেও মুখে হাসি বজায় রেখে বলল, সাফিন, আমার স্ত্রী তো তুমি। আর তুমি কেমন আছো তা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আর আমার মেয়েও খুব ভালো এবং হাসি খুশি আছে, তা তো দেখতেই পাচ্ছি। তাহলে কি সাফিন বিয়ে করেনি? কেন? সে কি কারো অপেক্ষায় ছিল নাকি তাদের ডিভোর্স হয়নি বলে বিয়ে করতে পারছে না? মনে মনে কিন্তু মুখে বলল, অনু, তার মানে আপনি বিয়ে করেননি? কেন ডিভোর্স হয়নি? এই কারণে। সমস্যা নেই, আপনি পেপার পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দেব। যেখানে মনে সম্পর্কটা শেষ হয়ে গেছে তাহলে শুধু শুধু কাগজে কলমে সম্পর্কটা রেখে লাভ কি? আর আপনি বিয়ে করে নিলেও আমি ঝামেলা করতাম না, দেশে ফিরেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম। প্রতিউত্তরে সাফিন কিছু বলল না, এসব কথাই আশা করেছিল সে। এখন আর আগের মতো সবসময় সব কথায় রাগ ওঠে না। ধরতে গেলে কোনো কথায় রাগ ওঠে না। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, তা সে নিজে ধ্বংস হওয়ার পরে বুঝেছে। কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে ফেলেছে। আগেই যদি সে অনুর কথা মতো রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে হয়তো এতগুলো বছর তার স্ত্রী সন্তানের থেকে দূরে থাকতে হতো না। আগেই সব শান্তশিষ্টভাবে মিটমাট করে নিতে পারত। সাফিন, অনু, এসব কথা বাদ দাও, যার জন্য এসেছি
তোমার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? প্লিজ, বেশি সময় নেব না, শুধু কিছু কিছু কথা বলবো। কথাগুলো শুনে তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকব, কোনো ধরনের বিরোধিতা করব না। শাফিনের শান্তস্বরে কথাগুলো শুনে অনু খুব অবাকই হল, কারণ অনু যে কথাগুলো বলেছে অন্য সময় হলে শাফিন এতক্ষণে রেগে কোনো কোনো কাণ্ড ঘটিয়ে ফেলত, আর সেই সুযোগে অনু বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেত। কিন্তু এখন সে কিছু করছে না বলে আর না করতে পারল না। সে নীরব রইল, আর নীরবতাই সম্মতির লক্ষণ ভেবে শাফিন ঝটপট অনুর হাত ধরে নিল। শাফিনের হাত ধরা দেখে সে জোরাজোরি শুরু করল ছোটার জন্য, কিন্তু শাফিন রিকোয়েস্ট করল, শাফিন, খুব বেশি সময়ের জন্য ধরব না, শুধু কিছু সময় ধরে থাকতে দাও, অনেকদিনের তৃষ্ণার্ত আমি। কিছু কথা বলবো তারপর হাত ছেড়ে দেব, তুমি চাইলে আবার ধরব, না চাইলে জোর করব না। অনু আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। শাফিন বলা শুরু করল, শাফিন, অনু, আমি জানি আমি অন্যায় করেছি, অন্যায় বললে ভুল হবে, অনেক বড় পাপ করেছি আর তার প্রায়শ্চিত্ত আমি করছি। একটা সময় ধোঁয়াশার পিছনে ছুটে এসেছি, কিন্তু জানতাম না ধোঁয়াশা শেষ হলেই বাস্তবতা আমাকে এভাবে পিষে মারবে। আমি তোমাকে অনেক অপমান করেছি, গায়ে হাত তুলেছি, এমনকি ঘর থেকে বের করে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, একটাও আমি মন থেকে করিনি, রাগের মাথায় এসব করেছি। তোমার সাথে এমন করে আমিও ভালো ছিলাম না, অনেক ডিপ্রেসড ছিলাম, একটা রাত ঠিকঠাক ঘুমাতে পারতাম না আমি। তারপর বাধ্য হয়ে তোমার বাড়ির সামনে সারা রাত অপেক্ষা করতাম, সকাল পর্যন্ত, যদি তোমার এক ঝলক দেখা যায়। আর যে দিন আমি জানতে পারি আমি বাবা হব, আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ ছিল না। বিশ্বাস করো, সে অনুভূতিটা যদি তোমাকে বোঝাতে পারতাম। কিন্তু সেই অনুভূতিটাকে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। সেদিন রাস্তায় সাদাতের সাথে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই এসব কথা বলে ফেলেছি। কিন্তু আমি তো জানি তুমি কতটা পবিত্র। সবকিছুর জন্যই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। অনু, তুমি বললে তোমার পায়ে ধরে ক্ষমা চাইব, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোমাকে আর আমার সন্তানকে খুব প্রয়োজন আমার। তুমি ভেবেচিন্তে উত্তর দিও, আমি অপেক্ষা করব, দরকার পড়লে সারা জীবন। তোমার কাছ থেকে একটা অনুমতি চাইব, দেবে? এতক্ষণ অনু শাফিনের কথাগুলো মন দিয়ে শুনছিল। হঠাৎ শাফিন অনুমতি চাওয়ায় তার দিকে ফিরল। অনু, কি অনুমতি? এমন কোনো কিছু চাইবেন না যেটা আমি দিতে পারব না। শাফিন, আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করতে চাই। প্লিজ, আমি তো ওর বাবা, আমারও তো অধিকার আছে। শাফিনের ছল ছল চোখের চাউনি দেখে আনোয়ার না করতে পারল না। অনুমতি পেয়ে শাফিন যেন আকাশের চাঁদ হাতে পেল। সে সারা বিকেল অনন্যর সাথে খেলল। তারপর সন্ধ্যার দিকে তাদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এই মধ্যে অনন্য আর সাদের শাফিনের সাথে ভাব হয়ে গেছে। যাওয়ার সময় অনন্য শাফিনের কোল থেকে নামতে চাচ্ছিল না, আর শাফিনেরও মন মানছিল না তাকে ছেড়ে যেতে। কিন্তু অনু ধমক শুনে অনন্য বাধ্য হয়ে কল থেকে নেমে গেল, তারপর কেঁদে কেটে বাড়িতে গেল। আর শাফিন নিজের বাড়ির উদ্দেশ্যে আজ সে একটা শান্তির ঘুম দিবে। অনুকে সে চোখের দেখা হলেও দেখেছে। তৃষ্ণার্ত মন কিছুটা হলেও শান্ত হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই অনুর আর কোনো কাজে মন বসাতে পারছে না। অন্যমনস্ক হয়ে চলাফেরা করছে। এক কাজ দুইবার করে করছে, এমনকি ডিনারের সময়ও অন্যমনস্ক হওয়ার কারণে অনু সবজি, মাংস, মাছ বাদ দিয়ে শুধু ডাক্তার দিয়ে খেয়েছে। খেয়েছে বললে ভুল হবে, শুধু প্লেটের দিকে তাকিয়ে নাড়াচাড়া করেছে। অনুর বাবা মা ও কিছু জিজ্ঞেস করেনি, হয়তো সময় হলে সে নিজেই বলবে। কিন্তু সে কিছু একটা নিয়ে চিন্তিত, তা বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু মেয়েকে আর ঘাটায়নি তারা। শাফিনের কথাগুলো বারবার মনে হচ্ছে তার। তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না? মন দোটানায় ভুগছে।
4 বছর দূরে থেকেও একদিনের জন্য মনের আড়াল করেনি সে। শাফিনকে অনু আগেও ভালোবাসত, এখনো ভালোবাসে আর ভবিষ্যতেও ভালোবাসবে। শাফিনই তার প্রথম ও শেষ ভালোবাসা। কিন্তু তার করা অপমানের কথাগুলো এখনো অনুর কানে স্পষ্ট বাজে। চাইলেও সে কোনোদিন তা ভুলতে পারবে না, এখনো ভুলতে পারেনি। আর যতবারই শাফিনের কথা মনে পড়ে সাথে সাথেই শাফিন আর ইরার নগ্ন শরীর চোখের সামনে ভেসে ওঠে। তখন আর নিজেকে ঠিক রাখতে পারে না সে। রাতে অনন্যকে ঘুম পাড়িয়ে নিজে আর ঘুমোতে পারানি। সারারাত নির্ঘুম কাটানোর পর সে সিদ্ধান্ত নিল তার বাবা মা আর সাদাত ভাইয়ের সাথে কথা বলে জানবে তার কি করা উচিত। তারা হয়তো ভালো পরামর্শ দিতে পারবেন। ভাবতে ভাবতেই ফজরের আজান শোনা যায়। তারপর অনু শোয়া থেকে উঠে ওযু করে নামাজ পড়ে নেয়। তার মাথাটা বড্ড যন্ত্রণা করছে, একটা ঘুমের প্রয়োজন, ঘুম আসছে না দেখে একটা হালকা পাওয়ারের স্লিপিং পিল খেয়ে নেয়। আর 10 মিনিট পরেই ঘুমের দেশে চলে যায় অনু। রাতে দেরি করা করে ঘুমানোর সুবাদে সকালে উঠতে বেশ দেরি হল। অনন্য সকাল থেকে কয়েকবার ডেকে গেছে মাকে, কিন্তু অনু ঘুম থেকে উঠোনি। ঘুমের ওষুধটা কাজে দিয়েছে। অনুর ঘুম ভাঙল বেলা 11টায়। তারপর ফ্রেশ হয়ে গোসল করে একেবারে নিচে গেল অনন্য খোঁজে সে খেয়েছে কিনা জানার জন্য। সারা ঘর খুঁজেও অনু অনন্যকে পেল না। তারপর তার মাকে রান্নাঘরে পাওয়া গেল। সে তাকে অনন্যর কথা জিজ্ঞেস করল। অনু, মা অনন্য কই, বাসায় দেখতে পাচ্ছি না যে। রাবেয়া, অনন্য তো সাদাত আর সাদের সাথে বাইরে গেছে, আইসক্রিম খাবে বলে বায়না ধরছিল মেয়েটা। অনু, আহা তুমি ওকে যেতে দিল কেন? তুমি জানো না আইসক্রিম খেলে ওর গলায় সমস্যা হয়। আর সকালের নাস্তা খেয়েছে মেয়েটা? রাবেয়া, হ্যাঁ, তুই ঘুম থেকে উঠেছিলে না বলে আমি খাইয়ে দিয়েছি। আর এখন তো তুইও উঠে গিয়েছিস, আয় টেবিলে বসো, খাবার খেয়ে নে। অনু, না মা, এখন খেতে ইচ্ছে করছে না, একেবারে দুপুরে খাবো। আর তোমাদের সবার সাথে আমার জরুরি কথা ছিল। সাদাত ভাই কখন আসবে? রাবেয়া, কি এমন জরুরি কথা বলবি রে অনু? কাল থেকে তোকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে? অনু, কি জরুরি কথা তা তো কিছুক্ষণ পরে জানতে পারবে। আগে সাদাত ভাই আর বাবা আসুক, পরে না হয় বলবো। আমি উপরে যাচ্ছি, আরও কিছুক্ষণ ঘুমাবো। ঘুম পুরোপুরি হয়নি আমার। জোহরের নামাজ শেষে সবাই একসাথে খেতে বসল। খাওয়া শেষ করেই অনু সবার উদ্দেশ্যে বলল, আসলে বাবা মা, সাদাত ভাই, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল শাফিনকে নিয়ে। শাফিনের নাম শুনেই সবাই কৌতূহলী দৃষ্টিতে অনুর দিকে তাকাল। অনু, আসলে কালকে পার্কে সামিন ওর সাথে আমার দেখা হয়। তারপর অনু তাদের বিস্তারিত সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর অনুর বাবা জিজ্ঞেস করে, আলম, এখন তুই কি চাইছিস? আবার ওই ছেলেটার সাথে সংসার করতে? অনু, না বাবা, আসলে তা না, আমি আসলে দোটানায় ভুগছি, আমার মাথা কাজ করছে না। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, তাই তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলাম। এখন তোমরা যা ভালো বুঝবে আমি তাই মেনে নেব। এতক্ষণে সাদাত মুখ খোলে। সাদাত, দেখ অনু, যেহেতু তোদের মধ্যে ডিভোর্স হয়নি তাই এখনো তোরা স্বামী স্ত্রী। তুই যদি শাফিনকে মাফ করে দিয়ে আবার তার কাছে ফিরে যেতে চাস তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তুই ভাব, আরও সময় নে, তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তোর যে কোনো ডিসিশনে আমার সাপোর্ট পাবি। আর শাফিন হয়তো সত্যিই অনুতপ্ত। ওর সাথে আর প্রায়ই দেখা হতো আর প্রত্যেকবারই তোর কথা জিজ্ঞেস করত, আর ওই দিনের ব্যবহারের জন্য 1000 বার সরি বলেছে। আমার মনে হয় সে অনুতপ্ত। বাকিটা তোর উপর। সাদাতের কথাগুলো সাথে অনুর বাবাও সায় দিল।
তার মেয়ে যথেষ্ট অ্যাডাপ্টার এবং বুদ্ধিমতী মেয়ে, যে ডিসিশন নিবে সেটাই তিনি গ্রহণ করবেন বলে জানান। বিকেলে বাড়ির কলিং বেল বেজে ওঠে। অনু নিচে ড্রয়িং রুমে ছিল, তাই দরজা খুলে দেখে বাইরে শাফিন দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে হাসি হাসি ভাব। অনু তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলল, শাফিন, আমি আসলে অনন্যর সাথে কিছু সময় কাটাতে চাই, প্লিজ মানা করো না। তুমি যে কোনো ডিসিশন নাও, আমি রাজি আছি, কিন্তু শর্ত একটাই, আমার মেয়েকে আমার থেকে দূরে রাখতে পারবে না। অনু আর কিছু বলল না, দরজার সামনে থেকে সরে দাঁড়ালো আর শাফিন প্রায় দৌড়ে গিয়ে অনন্যকে কোলে তুলে নিল। অনন্যও শাফিনকে পেয়ে বেশ খুশি। অনুও চায় না অনন্য তার বাবার আদর ছাড়া বড় হোক, তাই সে সিদ্ধান্ত নেয় অন্যকে সত্যি কথা বলার, একসময় না একসময় ঠিক জানতে পারবে তার বাবাকে। তাহলে শুধু শুধু লুকোচুরি করে কি লাভ? অনু, অনন্য মা, তুমি সব সময় বাবাকে খুঁজতে না। মায়ের কথায় অনন্য মন খারাপ করে মাথা নাড়ায়। তারপর অনুর শাফিনকে উদ্দেশ্য করে বলে, ইনি তোমার বাবা। অনুর কথা শুনে শাকিল অবাক হয়ে তার দিকে তাকায়। তাহলে কি অনু তাকে মেনে নিয়েছে? আর অন্যদিকে অনন্য শাফিনকে জিজ্ঞেস করে, অনন্য, তুমি আমার বাবা হও? অনন্য কথা শুনে শাফিনের চোখে পানি এসে পড়ে, সে মাথা নাড়ায়। তাহলে এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে? ডু ইউ নো হাউ মাচ আই ফাইন্ড ইউ? আমার সব ফ্রেন্ডের বাবা আছে, শুধু আমার বাবাই ছিল না। বাট নাও আই অলসো হ্যাভ এ ফাদার। ইয়ে কি মজা, আমার বাবা আছে, আমার বাবা আছে। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে আর বাবার হাসিমুখ দেখছিল। সাথে অনুর মাও। যখনই সে শাফিনকে কিছু বলতে যাবে, অনু তাকে থামিয়ে দেয়, নিষেধ করে কিছু বলা জন্য। রাবেয়া, অনন্য সাথে শাফিনকে কেন কি মিশতে দিল তুই? ও তোর সাথে কি কি করেছে সব ভুলে গেলি? এমনকি বাচ্চাটা কেউ অস্বীকার করেছে। আর এখন বাচ্চার জন্য ভালোবাসা উতলে উঠছে। অনু, না মা, কিছু ভুলিনি, সবই মনে আছে। কিন্তু তার বাচ্চার কাছ থেকে আমি তাকে আলাদা করতে পারি না। অনন্যর উপর আমার যতটুক অধিকার আছে, শাফিনের অধিকার আছে। সে অনন্যর বাবা, আমি বা তুমি চাইলেই এটা মিথ্যে হবে না। আর আমিও চাইছি না অনন্যকে ওর বাবার আদর থেকে বঞ্চিত হোক। আমার মেয়েটা কেন বাবা থাকতে বাবার আদর ছাড়া বড় হবে? মিসেস রাবেয়া আর কথা বাড়াল না। মেয়ের কথায় যুক্তি আছে, তাই সে স্থান ত্যাগ করল। সারা বিকেল তারা ভালোই খেলাধুলো করেছে। অনন্যার সাথে সাথে শাফিন ও যেন বাচ্চা হয়ে গেছে। দুজন খেলছে আর প্রাণ খুলে হাসছে। অনু একবার তাদের নাস্তা দিয়ে গেছে। সেগুলো গল্প বলে বলে অনন্যকে কোলে বসিয়ে খাওয়াচ্ছে, আবার অনন্য মাঝে মাঝে তাকে খাইয়ে দিচ্ছে। সন্ধ্যায় শাফিন চলে যাওয়ার কথা থাকলেও অনন্যর কারণে যেতে পারেনি। সে যে ধরে বসেছে বাবার সাথে আরও খেলবে, অজ্ঞত শাফিনের বেরোতে বেরোতে রাত হয়ে গেল। অনু তাকে সৌজন্যতার খাতিরে একবার খেতে বলল, কিন্তু সে খেলে না। ওই বাড়িতে যতক্ষণ ছিল সে যেন অদৃশ্য মানব, কেউ যেন তাকে দেখেও না দেখার ভান করেছিল, যেন তার এখানে হওয়াতে কারো কিছু যায় আসে না। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারো কথা সম্মুখীন হতে হয়নি তার। নইলে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতো। কিন্তু অনু তাকে এত তাড়াতাড়ি অনন্য সাথে থাকার অনুমতি দিবে তা সে ভাবতে পারেনি। সে তার মেয়ের সাথে দেখা করতে পারছে, এই অনেক। শাফিন চলে আসার সময় অনুর কাছে তার ডিসিশনের কথা জিজ্ঞেস করেছিল। সে ভেবেছিল হয়তো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে অনু আরও কিছুদিন সময় চাইল। আর শাফিন ও অনন্য সাথে প্রতিদিন অফিস ছুটির পর খেলার অনুমতি চাইল। আর অনুও নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিল। পরের দিন যথারীতি অফিস ছুটির পর শাফিন ওদের বাড়িতে এলো। অনন্য সাথে খেলা করল, গল্প করল, তাকে খাইয়ে দিল। তারপর যাওয়ার সময় অনু তাকে ডাক্তার দেয়। অনু, শাফিন কথা ছিল আপনার সাথে।
আপনি সেদিন বলেছিলেন আমার সিদ্ধান্ত পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি মেনে নেবেন। শাফিন: হ্যাঁ, তোমার সিদ্ধান্ত পজিটিভ হলে তো কোনো কথাই নেই। আমি একজন দায়িত্বশীল স্বামী আর পিতা হয়ে দেখাবো, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের সুখে রাখার। আর যদি নেগেটিভ হয় তাহলে আমি মেনে নেব, হয়তো তুমি আমার ভাগ্যে নেই। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমারও শর্ত আছে। আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। অনু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু কর। অনু: শাফিন, আমি 2 দিন অনেক ভেবেছি, আমার পরিবারের কাছ থেকে পরামর্শ চেয়েছি। তারা আমার মনোভাবকে, আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আমি এ কদিন অনেক দোটানায় ভুগছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কি করতে হবে। শাফিন, আমি চাই না আমার মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হোক। বাবা থাকতেও এতিমের মতো বড় হোক। একজন সন্তানের জন্য বাবা এবং মা উভয়ই প্রয়োজন, তাই আমি চাই তুমি অনন্য বেস্ট বাবা হয়ে দেখাও, কিন্তু তোমার সাথে থাকা সম্ভব না। সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম, তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার সাথে সংসার করার মতো মন মানসিকতা আমার হারিয়ে গেছে। যতবারই মনে হয়েছে তোমার সাথে থাকা উচিত, ততবারই সেদিনের ঘটনা মনে পড়ে যায়। আমি তা সহ্য করতে পারি না। আর আমি তোমাকে বিশ্বাস করতে খুব ভয় পাই, আমি আর ঠকতে চাই না। একটা সংসারের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা টিকে বিশ্বাসের উপর। আমি তোমাকে কখনো বিশ্বাস করতে পারব না। দূর থেকেও একে অপরকে ভালোবাসা যায় শাফিন। আমি দূর থেকে তোমাকে ভালোবাসতে চাই। তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমাকে মাফ করে দিও, আর পারলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। ডিভোর্স দেওয়া না দেওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি কখনোই তোমাদের মাঝে যাব না। তুমি চাইলে আমরা বন্ধুর মতো থাকতে পারি, আমার কোনো আপত্তি নেই। আর রইল অনন্যর ব্যাপার, তো তুমি ওর বাবা, ওর উপর আমার যতটুকু অধিকার আছে তোমারও আছে। তুমি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারো, ওকে সাথে করে নিয়ে যেতে পারো, কিন্তু রাতে বাইরে থাকা হবে না। আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট, অনন্যকে কখনো বাবার কমতি অনুভব করতে দিও না। এ কয়দিনে সে তোকে খুব ভালোবেসে ফেলেছে। এতক্ষণ শাফিন চুপ করে অনুর কথাগুলো শুনছিল। মনে হচ্ছে তার ভেতরটা ফেটে যাচ্ছে। অনু তার সাথে থাকতে চায় না। কথাটা শোনার পর থেকেই চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে। সে চেষ্টা করছে সেটা থামানোর, কিন্তু চোখটা যেন তার কথা মানছে না। তার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো অনু তার কাছে ফিরবে। আজ সেটাও শেষ হয়ে গেল। কিন্তু অনন্যকে পেয়েছে, অনুকে বন্ধুরূপে পেয়েছে, তাই খারাপ কি জীবনে হয়তো আর অনু কাউকে বিয়ে করা হবে না। সে তার মেয়ের মুখ দেখেই কাটিয়ে দেবে সারা জীবন, আর অনু তো আছেই। সেদিন শাফিন প্রত্যুত্তরে অনুকে আর কিছুই বলতে পারেনি, তার গলায় কথা কান্না কারণে আটকে গিয়েছিল। অনুরও মনে হচ্ছিল তার কলিজাটা কেউ কেটে ফেলছে। কিন্তু তার কিছু করার ছিল না, সেও নিরুপায়। সেদিনের পর শাফিন আর অন্যকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেনি। অনুর সিদ্ধান্তকে মেনে নিয়েছে, কিন্তু বিয়ে আর করা হয়নি। প্রতিদিন সন্ধ্যায় অনন্যর সাথে সময় কাটানো, অনুর আর সাদাতের সাথে আড্ডাক্তার দেওয়া, আর ছুটির দিন 3 জন ঘুরতে যাওয়া তাদের রুটিন হয়ে গেল। বেশ ভালোই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আরও 5 বছর কেটে যায়। এর মধ্যে সাফিনা সাদাতের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেল। বেশ ছিল তারা, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় আবার সব শেষ করে দিল। শাফিনের মা আর অনুর জোড়াজুড়িতে শাফিন বিয়ে করতে রাজি হল। খুবই সাধারণ একটা মেয়েকে অনু নিজে পছন্দ করছে, তাই শাফিন ও আর আপত্তি করেনি। শাফিনের বিয়ের সব আয়োজন করা শেষ, পরশু বিয়ে। তাই বিয়ের আগের দিন শাফিন অনুর কাছে আবদার করে বসে শেষ একটা দিন সে অনুর সাথে কাটাতে চায়।
অনু আর কথা বাড়ায়নি, হয়তো এটাই তার শাফিনের সাথে শেষ ঘোরা হবে, তারপর হয়তো তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাদের কথা মনে পড়বে না, তাই সেও সুযোগটাকে মিস করল না। সেদিন অনু শাফিনের দেওয়া লাল পেরে সাদা শাড়ি পরেছে, হাতে লাল চুড়ি, চুল খোপা করা, তাতে কয়েকটা জবাফুল কোত্থেকে যেন শাফিন এগুলো নিয়ে এসেছে। হালকা সাজ, আর শাফিন পরেছিল সাদা পাঞ্জাবি পায়জামা আর অনন্যর জন্য লাল ফ্রক, ঠিক শাফিনের স্বপ্নের মতো। তিনজন বেশ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করেছে। সারা রাস্তায় একবারের জন্য শাফিন অনুর হাত ছাড়েনি, এমনভাবে ধরেছে যেন ছাড়লেই দূরে চলে যাবে। অনু ও বিরোধিতা করেনি। এর মধ্যে শাফিন আরেকটা আবদার করে অনুর কাছে। শাফিন, হয়তো আর এভাবে বলা হবে না, একটা শেষ রিকোয়েস্ট করব, রাখবে? একবার জড়িয়ে ধরতে দেবে অনু, শেষবারের মতো। শাফিনের কথাগুলো কেন জানি খুব অদ্ভুত লাগছিল অনুর কাছে। আর এই কথাটা বলার সময় সামনের গলা ধরে আসছিল। তারও খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল। নিজের চোখে ভালোবাসার মানুষটির বিয়ে দেখা খুব কষ্টের। তারপরেও সে তার কষ্ট কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে শাফিনের বিয়ের সব কাজ করে যাচ্ছে। অনু নিজে গিয়ে শাফিনকে জড়িয়ে ধরল। হঠাৎ পিছনে তাকিয়ে দেখল অনন্য রাস্তার মাঝে দৌড় দিয়েছে তার বেলুন আনার জন্য। সামনে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে, তার দিকে সে অনুকে কোনোরকম ধাক্কা দিয়ে অনন্যের কাছে যায়। তখন অনেক দেরি হয়ে যায়। অন্যকে বাঁচাতে পারলেও শাফিন নিজে গাড়ির নিচে পড়ে যায় আর অনু চিৎকার দিয়ে ওঠে। অনু, শাফিন নন। অনুর পুরো শাড়িতে রক্তের ছিটা পড়ে যায়। সে দৌড়ে শাফিনের কাছে যায়, গিয়ে দেখে সাদা পাঞ্জাবি রক্তে ভরে গেছে। অনুকে ইশারায় সামনে যেতে বলে শাফিন। অনু তাড়াতাড়ি করে তার মাথাটা কোলে নিয়ে বসে। কিচ্ছু হবে না, তোমার কিছু হতে দেব না আমি। কাল না তোমার বিয়ে, এখন এসবের মানে কি? ওঠো ওঠো, যেতে হবে। আরে আশ্চর্য তো, আপনার এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কোনো এমন অস্থিরতা দেখে কষ্টের মধ্যেও শাফিন মুচকি হাসে, তারপর অনুর হাত ধরে বলে, শাফিন, আমার কাছে সময় নেই। অনু, হসপিটাল নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। দেখেছ, আল্লাহ কখনোই চাইনি আমরা যেন আলাদা হই, তাই তো তোমার কাছ থেকে আলাদা হওয়ার আগেই আল্লাহ আমাকে নিয়ে নিচ্ছে। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তারপর খুব কষ্টে বলল, অনন্যকে দেখে রেখো, নিজের জীবনে এগিয়ে যাও, আর তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য ক্ষমা করে দিও। ভালোবাসার টান থাকলে ওই পারে দেখা হবে, বিদায়। তারপর হঠাৎ করেই ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল। তারপর তাকে জড়িয়ে ধরা অবস্থায় আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল শাফিন। অনু কান্না করছে। চিৎকার দিয়ে ডাক্তার ছে শাফিনকে, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে সেই ও নিস্তেজ হয়ে গেল। জ্ঞান হারালো অনু। আশেপাশের লোকজন অনুর ফোন নিয়ে প্রথমে সাদাতের নাম্বার দেখতে পেল, তারপর তাকে ফোন দিল। এরই মধ্যে অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। সাদাতও সেখানে পৌঁছে যায়। হসপিটাল ডাক্তার তাররা শাফিনকে মৃত ঘোষণা করে। অনন্য তার মায়ের বেডের সামনে কান্না করছে আর বারবার বাবাকে ডেকে যাচ্ছে। 15 বছর পর আজ সাদ আর অনন্যর বিয়ে। সাদ তার কথা রেখেছে, সে তার পরীকে নিজের করে নিয়েছে। এখন পরী শুধু তার। দূরে আকাশের দিকে তাকিয়ে আছে অনু, আর একা একাই কি যেন বিড়বিড় করছে। অনু, দেখেছ শাফিন, আমি তোমার কথা রেখেছি, জীবনে অনেক এগিয়ে এসেছি। আজ আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে অনেক অসহায় মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তুলি। তাদের উৎসাহ করি। জান, আমাদের মেয়ে খুব বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। জানো কার সাথে?
হা হা হা, মনে আছে সাদ তোমাকে বারবার বলতো পরীকে সেই বিয়ে করবে, আর তুমি তাকে ধমক দিতে। সে কথা রেখেছে, এইমাত্র আমাদের মেয়েকে বিদায় করে দিল ম। আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু সবকিছু থেকেও কি যেন একটা নেই, বুকের মধ্যে চিনচিন ব্যথা করে, আমি তার কারণটা খুঁজছি। তুমি অপেক্ষা করো, খুব জলদি তোমার কাছে ফিরে আসবো। একা একা আর ভালো লাগে না, এখন আমার সব দায়িত্ব শেষ। এখন শুধু তোমার অপেক্ষায় আছি, একদিন সময় করে নিয়ে যেও তোমার কাছে। হারিয়ে খুঁজি তোমায় শাফিন, হারিয়ে খুঁজছি, হারিয়ে খুঁজছি তোমায়। সমাপ্ত।